আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে চলে আসলাম একটি নতুন ক্লাস নিয়ে। তোমরা জানো আমাদের চলতেছিল এইচএসসি প্লাস অ্যাডমিশন বাংলার ফুল কোর্স। সেই কোর্সের আজকে নিয়ে আসলাম আর একটি ক্লাসের টপিক হচ্ছে 18 বছর বয়স। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 18 বছর বয়স। তো 18 বছর বয়স এটা একটি কার কবিতা? সুকান্ত ভট্টাচার্যের কবিতা। তো আমরা এই কবিতার A to Z যা আছে সব কিছু দেখব। কবিতাটা যতটুকু বড় হোক আমরা ছোট করেই দেখব, খুব বেশি সময় লাগবে না, লাগার কথা না। এই কবিতার কিছু বাক্য হয়তো একটু কঠিন, বা আরেকটা বিষয় এখানে বাক্যগুলো সহজ, কিন্তু এর ভিতরে যে মর্মার্থটা আসলে আর কী বুঝাতে পারে, সৃজনশীলতা আমরা এক বাক্যে দিয়ে ক্ষান্ত হয়ে গেলে হবে না, আমাকে একটু বড় করতে হবে, আমাকে একটু ভেবে কিছু শব্দ যোগ করতে হবে। তো সেটার ওই বাক্যের ভিতরে আসলে কি বোঝানো হয় সেটা বুঝলেই আমাদের এটা করা সম্ভব হবে। তো এমনি বাক্য পড়ে তো যে কেউ বুঝতে পারে এটা কি বললো, কিন্তু কে বললো এক বিষয়, আর হচ্ছে অন্তর্নিহিত অর্থ কি সেটা আরেক বিষয়। তো আমরা সেভাবে সব আলোচনা করে দেখব। প্রথমে আসি লেখক পরিচিতি, যেভাবে আসছে বইয়ের মধ্যে লেখক পরিচিতি, সেটা হচ্ছে কবি পরিচিতি। সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত, এই কান্তর মধ্যে কটা মনে রাখো, কেন? কতে কিশোর, অর্থাৎ কিশোর কবি। তিনি যত লেখক ছিলেন আমরা দেখবো যে প্রত্যেক লেখকের না কোনো কোনো একটা জায়গা থেকে সে ভিন্ন, কোনো কোনো জায়গা থেকে সে অন্য আর কারোর সাথে তার একটা জায়গায় মিল নেই। তো এরকম যেমন সুফিয়া কামাল, তার সব লেখকরা ছেলে লেখক, সে মহিলা লেখক। রবীন্দ্রনাথ, তিনি নোবেল পুরস্কার পেয়েছে, আর কেউ এটা পায়নি। এরকম এক একজন লেখক এক এক দিক থেকে। জসীমউদ্দিন, তিনি পল্লী লেখক। শামসুর রহমান, তিনি নাগরিক লেখক। তো এই যেরকম ভিন্নতা আছে লেখক কেন্দ্রিক, তো সুকান্তের বৈশিষ্ট্যটা কি, তার ভিন্নতাটা কোন জায়গায়? এই কবি 1926-এ জন্ম। হ্যাঁ, সুকান্তর জন্মসালটা মনে রাখবা, 26-এ জন্ম এবং মৃত্যু 47। তুমি যদি তার জন্ম কত সালের সেটা মনে রাখতে না পারো, না রাখো, সমস্যা নেই, তুমি অবশ্যই তার মৃত্যু সালটা মনে রাখবা। কেন? 1947-এ কি হয়েছিল? 1947-এ হয়েছিল দেশভাগ। সুতরাং এইটা দিয়ে আমরা খুব সহজে মনে রাখতে পারি যে এই লেখক দেশভাগ যে বছরে সেই বছর মৃত্যুবরণ করে। তার মানে সুকান্ত না আমাদের ভাষা আন্দোলন পেয়েছে, না 71-এর যুদ্ধ পেয়েছে, অর্থাৎ আমাদের 47-এ পর আমাদের দেশ পেয়েছি, পাকিস্তান এবং ভারত, এই দুইটা দেশ, এই দেশে তিনি কিছু দেখে যেতে পারেননি। আমাদের এই যে বঞ্চনা, আমার 23 বছরের যে সংগ্রামগুলো, তিনি কিছু দেখে যেতে পারেননি। থাকলে তার লেখালেখি মধ্যে সেগুলো থাকতো। তো তার লেখার মধ্যে তাহলে কী আছে? তার জন্মসাল থেকে মৃত্যু পর্যন্ত যে চিন্তা করতে যাই, তাহলে আমি কী দেখতে পাই? তার লেখার মধ্যে কী আছে? তার লেখার মধ্যে আছে দুইটা বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ তো তিনি দেখেননি, তারপরেই জন্ম। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধটার সময় তিনি পুরোপুরি পেয়েছেন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি এই কাজটা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার লেখার মধ্যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই সময়ের যে উত্তাল অবস্থা, সেগুলো তার লেখালেখির মধ্যে ছিল। আর তার জন্ম তারিখটাও গুরুত্বপূর্ণ। দেখো, তার জন্ম তারিখ কবে? 15ই আগস্ট। আমরা আবু জাফর ওবায়দুল্লাহর একজনের জন্ম তারিখ দেখলাম, এই সুকান্তের জন্ম তারিখ 15 আগস্ট। আবার এদিকে আবু জাফর ওবায়দুল্লাহরও জন্ম তারিখ, না সৈয়দ উলিউল্লাহরও জন্ম তারিখ 15ই আগস্ট। তো যাই হোক, এই দুইজন লেখক খুবই দুর্ভাগা, কারণ 15ই আগস্ট হচ্ছে আবার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিক। সুতরাং সেই মৃত্যুবার্ষিকীর দিনে কারো জন্মবার্ষিকী সাধারণত পালন করবেই না। এই জন্য এই সুকান্তর জন্ম তারিখ আর আসলে পালন করা হচ্ছে না। তো তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ, এই কথাটা ইম্পর্টেন্ট, এবং কোটালীপাড়া, এই দুইটা শব্দ মনে রাখবা। যে বঙ্গবন্ধুরও মৃত্যু হচ্ছে 15ই আগস্ট, আর সুকান্তর জন্ম 15ই আগস্ট, আর দুইজনের জন্মই কিন্তু একই জেলায়, সেটা হচ্ছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের কোটালীপাড়া যারা আছো, বা যারা যেহেতু গোপালগঞ্জে না তারা জানবে না, যারা গোপালগঞ্জের আছো তারা নিশ্চয়ই জানো যে কোটালীপাড়ায় এই সুকান্তর বাড়িগুলো একটা জাদুঘরের মতন করে আছে, মানুষ সেখানে যায়, দেখে, আনন্দ লাভ করে। তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। পিতামাতার নাম দরকার নেই, এটা তো সাহিত্যের সাথে সম্পর্কিত না। পিতামাতার নাম তোমরা মুখস্থ করে মাথা মধ্যে একটি অহেতুক তথ্য নেওয়ার দরকার নেই। আমরা অন্যান্য দেখি, ছোটবেলা থেকেই সুকান্ত ছিল অত্যন্ত রাজনীতি সচেতন। এই বিষয়টা ইম্পর্টেন্ট, যে একটা বাচ্চা, একটা কিশোর এত দারুণ কবিতা কিভাবে লিখত, এই অনুপ্রেরণা ও কোত্থেকে পায়, আসলে এই অনুপ্রেরণা কোত্থেকে পায় সেটা আমরা দেখি। এই অনুপ্রেরণা কোত্থেকে পায়?
সে হচ্ছে রাজনীতি সচেতন ছিল, তিনি কমিউনিস্ট পার্টি রাজনীতি করতেন, এখন যেটা বাসদ জাসদ যেটা কি কমিউনিস্ট, অর্থাৎ রাশিয়া থেকে যেটা এসেছে, অর্থাৎ সমাজতন্ত্র যেটাকে বলে আর কি। তিনি সেই রাজনীতিটা তিনি করতেন। সমাজতন্ত্রের মূল কথাই হচ্ছে সমাজের সব মানুষ সমান থাকবে, অর্থাৎ সেটা আরেক ইতিহাস, এক কথা। তিনি তার মধ্যে রাজনৈতিক চেতনাটা কাজ করত এবং তার লেখার মধ্যে সেই ছাপটা ছিল। কমিউনিস্টদের যে মূল বক্তব্য যে পৃথিবীর সবাইকে সমান করে দেওয়া, শোষণের বিরুদ্ধে কথা বলা, এগুলো যেগুলো ছিল সেটা তিনি তার লেখায় তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এখানে একটা বিষয় যে আমার ভাই বোনা, তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার মতো একটা পত্রিকার সম্পাদক ছিলেন, এরকম মনে করার কিছু নেই, কারণ এমন একটা কিশোরকে এত বড় গুরুদায়িত্ব কেউ দিবে না। কিন্তু তারপরও যে একটা কিশোরকে একটা পত্রিকার একটি গুরুত্বপূর্ণ অংশের সম্পাদক বানিয়ে দিল, এটাই অনেক বড় একটা বিষয় এই কিশোরের জন্য। কারণ আমরা দেখি যে একটা পত্রিকা কিন্তু অনেকগুলো পাতা থাকে, বিনোদন পাতা, খেলার পাতা, যেমন পুরো পত্রিকা একজন সম্পাদক যেমন থাকে, প্রত্যেক পাতার আবার একটি করে এডিটর বা নির্দিষ্ট সম্পাদক থাকে। তো তাকে রাখা হয়েছিল কিশোর সভা, অর্থাৎ পত্রিকার মধ্যে একটা কিশোরদের লেখালেখি করার জন্য, গল্প উপন্যাস পড়ার জন্য একটা পাতা ছিল, সেই পাতার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। এগুলো তো খুব কমন কথা, আর আমরা খুব বুঝি যে আসলে সুকান্ত এরকম কলমে কলমে গল্প ছন্দে ছন্দে আসলে কয়েক বছর বেঁচেছে, কত বছর, মাত্র 21 বছর। এটা খুব মনে রাখো, 21 বছর, 21 বছর, 21 বছর। অর্থাৎ যে কীভাবে মনে এরা মনে রাখতে পারো যে সুকান্তর বিয়ের বয়স হইলো আর সে মারা গেল। আমরা জানি ছেলেদের বিয়ের বয়স কত সালে হয়, কয়দিনে হয়, 21 বছর বয়সে। তাহলে বেচারা বিয়ে করা হয়নি, বয়স হওয়া মাত্রই তিনি চলে গেলেন। তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। এইখানে একটা প্রশ্ন অনেকে করে, আরে ও তো স্বাধীন সময় ছিলই না, তাহলে কীভাবে জুগাইল? এটা জুগাইতে কি, তিনি যেগুলো লিখে গেছেন সেটা পরবর্তীতে জুগিয়েছেন, যেমন এখনও জুগাচ্ছেন। এরকম যে আমাদের এই পূর্বপুরুষদের যে লেখাগুলো সেটা আমাদের কিন্তু পরবর্তী ঠিকই কাজে লাগবে। তো ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি আসলে যেহেতু কিশোর কবি, বুঝতেই পারতেছে একজনের পক্ষে তো একজন এই অল্প বয়সে তো লেখালেখি কী জিনিস সেটা বুঝতে কষ্ট হয়ে যায়। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং আরও কিছু কাব্যগ্রন্থ আছে, ঘুম নেই, পূর্বাভাস। তাহলে মোটামুটি দেখতে পেলাম যে তার কাব্যগ্রন্থ 3টা, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। আসলে কিশোর কবি এই বয়সে তো মানুষ লেখালেখি শুরুই করতে পারে না, বুঝে উঠতে পারে না, তার মধ্যে তিনি 3টা কাব্যগ্রন্থ লিখে ফেলেছেন। 3টা কবিতা না, 3টা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানে একটা কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতার সন্নিবেশন থাকে, তা তিনি এগুলো করেছেন। তো খুবই আশ্চর্য। এবং অন্যান্য রচনা মিঠে করা, অভিযান, হরতাল, মানে এগুলো হচ্ছে প্রবন্ধের বই, এই ধরনের বই। তিনি ফ্যাসিবিরোধী লেখক, শিল্পী সংঘের পক্ষে, মানে ফ্যাসিবিরোধী লেখকদের একটা সংঘ ছিল, সেই সংঘের পক্ষে আকাল নামে, এটা আবার একটু দাগ দিয়ে রাখো, মনে রাখো, কারণ এটা ভিন্ন, মাত্র একটা বই। আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। সম্পাদনা মানে বুঝো, সম্পাদনা মানে হচ্ছে একটি বইয়ের মধ্যে কোন ভুল ত্রুটি আছে, কি আছে না আছে, এটা সে সংশোধন করে দেয়। তাহলে এই কাজটা করতে অনেক পরিপক্ক লোকের লাগে, অনেক বয়স যাদের হয়, তাদের অনেক বই পড়ে দীর্ঘ অভিজ্ঞতা যাদের আছে, এমন একটা লোককে এই কাজটা দেওয়া হয়। আসলে সুকান্তর 21 বছর বয়স হলে কী হবে, মনে হয় সে অনেক বড় হয়ে গেছিল, অর্থাৎ কম বয়সী হলেও, অর্থাৎ তিনি অল্প বয়সে তিনি যে অনেক আলোড়ন সৃষ্টি করবে, কিন্তু সেই হয়তো বেঁচে থাকলে তিনি আসলে আর অনেক বড় লেখক হতেন, অনেক বই আমাদের বের হতো। আমরাও অবশ্য তখন বিপদে পড়তাম, অনেক বইয়ের নাম মুখস্থ রাখতে হইতো। তো যাই হোক, তিনি অল্প বয়সে দেখো কত বড় তার গুরুত্ব তাকে দেওয়া হয়েছিল, যে একটি আকাল নামক একটি বইয়ের তিনি কাব্যগ্রন্থের সম্পাদনা করেন। এবং এই প্রতিভাবান কবি মারা যান 21 বছর বয়সে 1947 13ই মে। 13ই মে মনে রাখার দরকার নেই, শুধু তার সালটা মনে রাখবা। আমরা কবিতায় চলে যাই, পূর্ণ কবিতাটা একবার দেখে নিই। পূর্ণ কবিতাটা 2 পৃষ্ঠা। তো কবিতার মধ্যে যদি আমরা ড্র করি, দেখি তিনি তার এই কবিতার যে ছন্দগুলো মিলিয়েছেন 4 লাইনে 4 লাইনে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে দেখি আমরা এরকম করে 4 লাইন 4 লাইন 3 করে বলেছেন। এবং মিলগুলি দেখো, 18 বছর কি দুঃসহ অহরহ, ঝুঁকি ও কি,
ভয় নয়, বাধা কাদা, পুণ্য শূন্য, চলে হলে। ধরো জয়ধ্বনি অগ্রণী, ঝড়ে করে, নয় তারপর হচ্ছে না থেমে, নয় সংশয়, থেমে নেমে। যাকে আমরা কবিতার যে মিলবন্ধনটা বুঝতে পারলাম, 4 লাইন চালু করে মিলবন্ধন, তাহলে কয়টা আছে এরকম 1 2 3 4 5, 1 2 3 4 5টা 6টা 7 8টা। তাহলে দেখতে পেলাম যে 8টা। তাহলে আমরা দেখি কবিতাটা কয় লাইন, খুব সহজে এটা বোঝা যাইতেছে কিভাবে। অর্থাৎ 8 গুণ 4 সমান সমান 4 8 32। তাহলে কবিতাটা আছে মোট 32 লাইন। তাহলে এখন আমরা পুরো কবিতায় চলে যাই, কবিতার ব্যাখ্যায় আলোচনা শুরু করে দিই, লাইন বাই লাইন ব্যাখ্যা। প্রথমেই 18 বছর বয়স কি দুঃসহ। লেখক বলতেছে 18 বয়সটা সাংঘাতিক সাহসের, অর্থাৎ ওরা অনেক সাহসী, এই কথাটাই মূল বিষয়। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধা মানেও সাহস, কারণ কত বড় আস্পর্ধা, কত বড় স্পর্ধা, স্পর্ধা মানেও সাহস। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, এখানে মূল জায়গাটা হচ্ছে ঝুঁকি। ঝুঁকিটা কেন বললো? কারণ আমরা জানি যে কোনো জিনিসটায় বা যে কোনো জায়গায় মাথা তোলার একটা ঝুঁকি থাকে। তুমি প্রতিবাদ করবে, কথা বলবে, শোষকের বিরুদ্ধে কিছু বলবে, শাসকের বিরুদ্ধে কিছু বলবে, সরকারের বিরুদ্ধে কিছু বলবে, বা প্রভাবশালী লোকদের বিরুদ্ধে কিছু একটা বলবে, এটা বলা তো সহজ না, এটা ঝুঁকিপূর্ণ কাজ। তো যারা সাহস থাকে তারা এটা করতে পারে। আর 18দের এই সাহসটা আছে, এই স্পর্ধায় ওরা এই মাথা নামাই রাখবো না, মাথা তুলে রাখবো, এই ঝুঁকিটা ওরা নিতে পারে এবং নেয়। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। অহরহ মানে কিটা কি? অহরহ মানে একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার, খুব সাধারণ, আর এটা তো সবসময় হয়, অর্থাৎ সাধারণ ব্যাপার, সব সময় সর্বদা, অর্থাৎ এটা সব সময় সেটা বুঝে যাচ্ছে। এটা 18 বছর বয়সে অহরহ বিরাট সুস্বরা দেয় উকি, অর্থাৎ 18 বছর বয়সে যে কোনো সময় হঠাৎ করে একটা কোনো দুঃসাহসিক কাজ উকি দেয় মনের মধ্যে, হিমালয় পর্বত উঠে যাব, অমুক এটা করে ফেলবো, আন্দোলনে চলে যাব, কিংবা বিষয়বাটা উদ্যোগ ব্যবসা করে ফেলবো। তো এরকম বড় বড় ঝুঁকি বা সাহসগুলো এই 18 বছর বয়সে চলে আসে, মনের মধ্যে উকি দেয়, যেটা করবো সেটা করবো, এটা ফাটিয়ে ফেলবো, ওটা ছিঁড়ে ফেলবো, এরকম তো নানারকম দুঃসাহসগুলো সে মাথা উকি দিয়ে থাকে। 18 বছর বয়সেই নেই ভয়, এই বয়সে আসলে ভয় থাকে না। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। আচ্ছা, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এই লাইনটা অনুধাবনের জন্য একটা গুরুত্বপূর্ণ লাইন। তো এটা আমরা বুঝি, দেখি তোমরা বলতে পারো, খুব সহজ বুঝতে তো পারছি। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, অর্থাৎ বাধা যেগুলো আছে সেটা সে ভাঙতে চায়, কিন্তু বিষয় এখানে দাঁড়াইতেছে যেটা পদাঘাত বলতে এখানে কিন্তু যে একেবারে পায়ের আঘাত বিষয় এরকম না, এবং পাথর বলতে যে পাথর বুঝতেছে এটা এরকম না। এখানে পাথর বলতে বোঝানো হচ্ছে কঠিন বা শক্ত বাধা, অর্থাৎ যা কিছুই আসুক না কেন, বাধা যত কঠিনই আসুক না কেন, অর্থাৎ বাধাটা যতই কঠিন বা যতই দুঃসাধ্য বাধা আসুক না, কিসের জন্য ওরা পদাঘাত বলতে পা দিয়ে আঘাত করতে ভাঙতে হবে এমন না, খুব তাচ্ছিল্য সে তার ভাঙা দেয়, যেটা কোনো পাত্তাই দেয় না, যেটা খুব থোড়াই কেয়ার করে যে কিসের বাধা, বয়স 18, এখন কোনো বাধা বলে কোনো বাধা নেই, এরকম একটা বিষয়। এই বয়স কেউ মাথা তোলবার নয়, 18 বয়স জানে না কাদা, এই বয়সে মাথা নোয়াবার নয়, মানে এই বয়সটা কারো মাথা নোয়ায় না, ওরা সবসময় মাথা সমুন্নত রাখে, নিজের উপর বিশ্বাস রাখে, ভরসা রাখে, সাহস রাখে। এই বয়স জানে না কাদা, কাদা মানে কি? ওই শীতকাদনিতে একদম কান্নাই করবে, কিছু একটা ভয় পেয়েছে কেঁদে দিল, কোনো একটা আতঙ্কের সময় এসেছে সে কেঁদে দিল না, এই বয়স কাঁদতে জানে না, জানি যতক্ষণ কাঁদবো ততক্ষণ আমি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি, আন্দোলনে জয়লাভ করতে পারি। তো এই বয়সটা কাঁদতে জানে না, বরং সংগ্রাম করতে জানে, সাহসী হইতে জানে। এই বয়স জানে রক্তদানের পুণ্য, এটা একটি লাইন দাগ দিয়ে রাখতে পারো, রক্তদানের পুণ্য। এই লাইনের অনেক স্টুডেন্টদের দীর্ঘ প্রায় 6-7 বছর অভিজ্ঞতা যে দেখছি, যে স্টুডেন্ট যখন এটা সৃজনশীল লেখে, অনেক স্টুডেন্ট এটা ভুল লেখে। রক্তদানের পুণ্য বলতে অনেক এটাও লেখে যে মানুষ ব্লাড ডোনেশন করে, এই রক্ত দেওয়াটাতে একটা পুণ্য আছে, এই অনেক ভালো কাজ, সবের কাজ, এটা এই কথা এটা মনে করে। আসলে লেখক কিন্তু এটাতে এইটা বুঝাননি, রক্তদানের পুণ্য বলতে এই রক্তদানের পুণ্য না। রক্তদানের পুণ্য হচ্ছে, আমরা জানি যদি তুমি কোনো আন্দোলনে যাও, কোনো যুদ্ধে, বা এখানে তুমি যে শরিক হও, তাহলে তোমাকে মরতে হতে পারে, তোমাকে আঘাতপ্রাপ্ত হতে পারে,
রক্ত ঝরাইতে হতে পারে, কিন্তু তুমি জানো যে এই রক্ত ঝরানোর মধ্যে কি সফলতা আছে। এই রক্ত না ঝরালে সে আন্দোলনের সফলতা আসবে না। তাহলে এই বয়সটা জানে রক্তদানের পুণ্য কি, রক্তদানের উপকারিতাটা কি। এখানে পুণ্য বলতে সওয়াব, সেই পুণ্য না, মানে রক্তদানের উপকারিতাটা কি, রক্ত দিলে কি পাওয়া যায়, রক্ত দিলে কি আসে, সেটা ওরা জানে। এই বয়স জানে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই বয়স কার মতন চলে? বাষ্পের বেগ, সরি কোন বেগে চলে? বাষ্পের বেগ আর স্টিমারের মতো। এখানে স্টিমার, বাষ্প কি চিনো? বাষ্প তো ওই যে ধোঁয়া। আর স্টিমার কোনটা? স্টিমার হচ্ছে এখন যে ট্রেন, সেটাকে আগের রূপ হচ্ছে স্টিমার। সেটা আসলে কয়লা দিয়ে চলতো এবং অনেক বাষ্প তৈরি হতো, বাষ্পের ধাক্কায় ট্রেনটা চলতো। এরকম একটা সিস্টেম ছিল। আর কি এটা প্রযুক্তিগত বিষয়, ইঞ্জিনের বিষয়। নাকি এরকম যে একটি 18 বছর এক যুবক মেট্রো রেলের পিলারে গোড়ায় দাঁড়িয়ে এক পাশ দিয়ে সিগারেট টানতেছে, এক পাশ দিয়ে পেশাব করতেছে, এক পাশ দিয়ে তাহলে বাষ্পের মতন ধোঁয়া উঠতেছে, আর এক পাশে কী হইতেছে, এই যে স্টিমারের মধ্যে এক পাশে পানি পড়তো, সে পানি পড়তেছে। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। অর্থাৎ লেখক এখানে তো বলতে পারতো প্লেনের মতন চলে, রকেটের মতন চলে, কিংবা গাড়ির মতন চলে, ঠেলা গাড়ির মতন চলে, রিক্সার মতন চলে। সেটা না বলে বাসের মতো চলতে তো বলতে পারতো, টেম্পুর মতন চলে। এত কিছু না বলে লেখক বলছে স্টিমারের মতন চলে। কেন স্টিমার? স্টিমার যেমন থামে না, ট্রেন তো নিশ্চয়ই সামনে থামে না, সামনে বাধা বোধা যা কিছু আছে ওকে ভেদ করে চলে যায়। ও লক্ষ্যে গিয়ে যা থামে, লক্ষ্যের আগে সে থামে না। তো লেখক সেটা বুঝে যাচ্ছে যে 18 বছর একই অবস্থা, সে বাষ্পের বেগে চলে, আর সে লক্ষ্যতে পৌঁছার আগ পর্যন্ত সে থামতে চায় না বা থামে না। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিতে থাকে না শূন্য, এই একটা লাইনও গুরুত্বপূর্ণ। এটাকে আমি স্টাডি দিয়ে দিলাম। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিতে থাকে না শূন্য, এই কথার মানেটা কি? এই কথার উদ্দেশ্য দাঁড়াচ্ছে যে এই বয়সটার এমন না যে এই বয়সটা কোনো অর্জন নেই। 18 বছর বয়সদের বাচ্চাদের কোনো অর্জন নেই না। আমাদের 71, 72, তারপর হচ্ছে 52, পরবর্তী 66, 69, কিংবা তারও আগে ভাষা আন্দোলন, কিংবা তার আগে গণঅভ্যুত্থান, তার আগে বঙ্গভঙ্গ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবীতে যত এরকম সময় এসেছে, যা কিছু আন্দোলন এসেছে, সেখানে 18দের যে জীবন দিয়েছে, সেই যে প্রাণ দেওয়া নেওয়ার যে ঝুলি আছে ওদের, সেই মানে ঝুলি বলতে কি, যে আমাদের যে ইতিহাসটা আছে, সেই ইতিহাস পাতাগুলো খালি নেই, জায়গা জায়গা ওদের এই বীরত্ব গাথা লেখা আছে। তো সেটাই বলা হইতেছে যে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলি থাকে না শূন্য। শপে আত্মাকে শপথের কোলাহলে, এই সময় ওরা শপথ করেই বসে যে আমি মাথা নোয়াবো না, আমি স্টিমারের মতন চলবো, আমি আমার জীবনকে ফলো করব। যে শপথ করে, বলে না শপথ, নিজেকেই আত্মার মানে নিজেকে সঁপে দেয়, শপথের কোলাহল, যে আমি আমার শপথের বাইরে যাব না, আমি বাবার জন্য কিছু একটা করতে চাই, আমি জাতি বিবেক, আমার সমাজ পরিবারের কিছু একটা করতে চাই। এই যে শপথ করে এবং সেই শপথের জন্য সে ছুটতে থাকে। সে স্কুলে যায়, সে কলেজে যায়, সে ভার্সিটিতে যায়, সে বড় সেমিনার মিটিং যা কিছু করে, তার কিন্তু লক্ষ্য এরকম থাকে যে আমি পরিবারের জন্য কিছু একটি করবো, দেশের জন্য কিছু একটি করবো। তাই এরকম শপথের কোলাহলে নিজেকে সঁপে দেয়। তাহলে এরপর বলছে 18 বছর বয়স ভয়ঙ্কর। হ্যাঁ, লেখক এতক্ষণ যে পজিটিভ বললো, কিছু নেগেটিভও আছে, এটা কিন্তু ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের অবশ্য দুইটা দিকই হয়, পজিটিভ ভয়ঙ্কর আর নেগেটিভ ভয়ঙ্কর হয়। এই বয়সটা মনে করো যে ভয়ঙ্কর, নানারকম ছিনতাই চুরি করলো, এটা যেমন একটা খারাপ দিক, কিন্তু আবার এই বয়স ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? যে কোনো শাসককে রক্তচক্ষুকে সে উপেক্ষা করে চলে, এই ধরনের ভয়ঙ্কর। এই 18দের সাথে পাঙ্গা নিতে এসো না, আগে 18-র সাথে লাগতে এসো না, ওরা কিন্তু প্রচুর ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের দুইটা অর্থই হয়। তাহলে 18 বছর বয়স ভয়ঙ্কর। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অর্থাৎ তাজা তাজা বলছে কিসের জন্য? অর্থাৎ এই প্রাণগুলো কিন্তু মরা না, আধ মরা না, তাজা প্রাণ, ওদের শক্তি, সাহস, সম্বল অনেক বেশি। এই তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা, কিসের যন্ত্রণা? যে দেশ ঠিক করে ফেলবে। দেখো না, 18 বছর বয়স যখন থাকে তখন কিন্তু আমাদের অনেক কিছু মনে, ইস ব্যা ওর কী করতেছে, আমি হলে কিন্তু দেশ ঠিক করে ফেলতাম, আমি হলে শহর ঠিক করে ফেলতাম, আমি ক্ষমতা এমপি হলে এলাকার উন্নয়ন করে ফেলতাম, এটা করে ফেলতাম, সেটা লাগিয়ে ফেলতাম, ওটা উদ্যোগ নিয়ে ফেলতাম, বদলে ফেলতাম, দুর্নীতি রোধ করে ফেলতাম। এরকম আমরা এরকম অনেক সেরকম মনে হয় যে অসহ্য, আরও রকম নানা কিছুর অসহ্য যন্ত্রণা। এই বয়সে প্রাণ তীব্র প্রখর। এই বয়স প্রাণ মানে তীব্র প্রখর, মানে এই বয়সটা ঝাপসা ঝাপসা না বা মৃদু মৃদু না, এই বয়সটা তীব্র প্রখর। অর্থাৎ এই বয়সটা খুবই গাঢ় এবং খুবই সুস্পষ্ট, কি করবে না, এটা দ্বিধাদ্বন্দ্বভুক্ত না। যেটা জানে যে আমাকে সাহস নিয়ে গিয়ে যেতেই হবে, তার মানে যাবই। এই দ্বিধার বুকে না, যাবো কি যাবো না, শুনবো কি শুনবো না, হবে কি হবে না, এরকম ধরনের থাকে না। ওরা
তীব্র এবং প্রখর। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। দেখবে এই বয়সে কিন্তু অনেকে অনেক কিছু বুঝায়। একজন বন্ধু বলে চল একটা টান দে, এক টান দিলে কিছু হয় না। এই যে সর্বনাশ শুরু, প্রথমে এক টান দিয়ে আসলে এক টানে কিছুই হয় না, বলে যে আরে এগুলো খেলে কিছু হয় না, মানুষ তো মরে জন্ম নিচে দেখে। তো বন্ধুদের প্ররোচনায় পড়ে কিছু একেবারে বোকা মূর্খ মাথায় গোবর ঠাসা এরকম কিছু ছেলে বন্ধু একটা বলছে এক টান দিয়ে বাস টান দিয়ে ফেলে। এরপর থেকে সে বলে এক টান দিলে তো কিছু হয় না, দুই টান দিলেও কিছু হয় না। এরপর বলে না আমি তো অন্য কিছু টানতেছি না, আমি তো ওই যে শুধু কি ওই একটা স্টিকি তো খাচ্ছি। তো এটা যখন খাওয়ার অভ্যাস হয় তখন সে হানা ছাড়তে পারে না, বা বাদ দিলাম সারা না সারার পরের বিষয়। এটা খেয়ে যখন তার যে বাধারা ভেঙে যখন যায় তখন সে অন্য জিনিস খেতে খাওয়া শুরু করে, বা খেতে তখন তার অপরাধ মনে হয় না। তো এই যে দেখো এই যে একটা শুরু করতে বাকিগুলো কানে আরও অনেক ধরনের কুমন্ত্রণা আসে। কোনো রাজনৈতিক দল এটা বুঝায় আমার দলে আসো তাহলে এটা হবে, বিরোধী দল বুঝায় আমার দলে আসো তাহলে তুমি এটা পাবা। তা দল বুঝায়, জাতি বুঝায়, সমাজ বুঝায়, একটি হয়তো অপরাধ সঙ্গ বুঝায় যে আমাদের সাথে থাক তাহলে তো আর এরকম আর্থিক সচ্ছলতা আসবে। এরকম এই বয়সটায় কানে অনেক মন্ত্রণা আসে, কুমন্ত্রণা কুপরামর্শ আসে। 18 বছর বয়স যে দুর্বার শব্দের অর্থ কি? যাকে বারণ করা কষ্টকর। মানেই কষ্টকর বুঝাবে এবং খারাপ মানে দুর্বার। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। ওরা এই পথে প্রান্তর বলতে কি এরকম নানা আয়োজনে ওরা কি বলে নিজেকে এরকম তুফানের মতন ছুটতে থাকে। শিক্ষাক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে তারা এরকম অগ্রগামী তুফানের মতন আগে থাকে। দুর্যোগে হাল ঠিক রাখা ভার, এখানে একটা বিষয়, দুর্যোগে হাল ঠিক রাখা ভার এই কথাটা মানে কি, বাক্যটা মানে কি? এটা হচ্ছে হাল কি জিনিস সেটাকে বুঝতে হবে, বলে না তিনি সংসারের হাল ধরেছেন। আমরা এগুলো আসলে বুঝতে পারি না অনেক সময় যে এটা আবার কী জিনিস, বা চেষ্টা মাথায় নেই না, বা হাল আবার কিসের সংসারে হাল ধরেছেন। এইটা হচ্ছে হাল মানে হচ্ছে বৈঠা। এটা গ্রামগঞ্জে যারা আছো, গ্রামগঞ্জ থেকে যারা দেখতেছো তাদের হয়তো সেটা বিষয় বুঝাইতে হবে না, তোমরা এইটা খুব সহজ করে হাল শব্দ বলছো মানে বুঝে ফেলছিলাম। কিন্তু যারা শহরে আছো তারা যেটা না দেখতে দেখতে যদি জেনেও থাকো বুঝেও থাকো তারপরে আমাদের এটা সমস্যা হয়। সেটা হচ্ছে হাল মানে হচ্ছে বৈঠা। তো একটা মাঝের কথা চিন্তা করো, যখন অনেক তুফান আসে, জলোচ্ছ্বাস হয়, নদীর পানি অনেক ফুলে ফেপে ওঠে, তখন নৌকাটাকে কাত হয়, এরকম সময় নৌকাটাকে কন্ট্রোল করে রাখতে হয় সেই বৈঠাটা দিয়ে। এই যে প্রসেসটা, এই যে বৈঠাকে শক্ত করে ধরতে হয়, ওইটাকে শক্ত করে ধরা, এই বিষয়টাকে বলে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভাট। ওটাকে ঠিক মতো রাখাটাই অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। কারণ ওটা যে ঠিক মতো রাখতে না পারো, যেমন এই 18 বছর বয়সটা একটা ঠিক আছে, এটা তুফানের সময়। তুফান যেমন ভালো দিক যে ওরা ছুটে দুরন্ত গতিতে, আবার খারাপ দিক হতো। এটা যে কন্ট্রোল হাল যদি ঠিকমতো ধরে না রাখা যায়, তুমি তো যৌবন বা এই সময়টাকে তো তার মধ্যে যদি ধরে রাখতে না পারো, তাহলে পরবর্তীতে নানা রকম এই সময়ের যে কিছু কুঅভ্যাস সেটা পরবর্তী থেকে যাবে। এই সময় ধরো কেউ একটি কিছু খাওয়া শুরু করলো, সেটা পরবর্তী তাকে থেকে যাবে। এই সময় তিনি তার একটা খারাপ একটা আচরণ সে পর থেকে যাবে। এরকম বলতেছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। এই সময় যদি ঠিক মতো হাল ধরে না রাখা যায় তাহলে ক্ষতবিক্ষত অনেক আছে না। যুবক মানে কি সবাইকে অনেক কিছু করে ফেলছে, অনেকে ধ্বংস হয়ে গেছে, অনেকে নিজে ধ্বংস হয়েছে, অনেকে নিয়ে ধ্বংস হয়েছে। তোমরা যে ফ্রেন্ড এই কথাটা উদ্বুদ্ধ করবে বলে এক টান দিলে কিছু হয় না, কিংবা একটু খাওয়ার কথা আকার ইঙ্গিত বোঝানোর চেষ্টা করবে, তার নাম নিয়ে একদিকে ফিরে থুতু ফেলবে। ওর সামনে তো ফেলতে পারতেছো না, আড়ালে গিয়ে ফেলো, যে তোমার ক্ষতিকারক, তোমার শয়তান বা তোমার ধ্বংসকারী এই যে শুরু হলো এই বন্ধুর মাধ্যমে। তো আমরা বাকি কবিতার এই তো শেষ 18 বছর বয়স আঘাত আসা, সেটা দরকার নেই, বাকিটা শেষ করি। হ্যাঁ, অবিশ্রান্ত একে একে হয় জড়ো জড়ো, অবিশ্রান্ত একে একে হয় জড়ো জড়ো, এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়স কাঁপে বেদনায় থর থর। অবিশ্রান্ত একে একে হয় জড়ো, অবিশ্রান্ত মানে বলতেছে এই বয়সে অনেক আঘাত আসে, আর আঘাতটাও কি একটা পটা আসতে থাকে। তোমার নিজেরা লক্ষ্য করেছে, দেখছো কি না বলো না? বিপদ যখন আগে সব একসাথে আসছে, কেমন ফেল করছো, বাস এরপরে দেখবা যে প্রাইভেটও করছো, কোচিংও করছো, সেখানেও করছো, এই সময় আবার তোমার এই মোটামুটি ফেল করছে, এই জন্য বাবা বকতেছে, এর মধ্যে তুমি কী করছো, এলাকাটা ক্রাইম করে ফেলছো। দেখবা যখন ঝামেলা আসছে সব ঝামেলা যেন একসাথে চলে আসতেছে। তো বলতেছে এই সময় আঘাত আসে, আর আঘাতটা কেমন আসে? অবিশ্রান্ত, মানে কোনো বিশ্রাম নেই যেমন। আর ওর যেমন বলে না বিপদ যখন আসে সব কি বলে
একসাথেই আসে, এটা হলো সেই কথাটা কি যে অবিশ্রান্ত যে আসতে থাকে, একে একে হয় জড়ো, সব যেমন একসাথে জড়ো হয়, আস্তে আস্তে কন্ট্রোল করি, আস্তে আস্তে কী করে বিপদ উদ্ধার পাই না, উদ্বিগ্ন আসবে, সব যেন একসাথে চলে আসবে। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এই বয়স কাঁপে বেদনায় থর থর। তাহলে এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাস, এই বয়স কাঁপে বেদনায় থর থর, এটা হচ্ছে এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাস। এই বয়সের মধ্যে অনেক দীর্ঘশ্বাস থাকে। হ্যাঁ, এটা করা হইল না, ইস যদি ওটা করে আসতাম, ইস যদি ওখানে পড়ে আসতাম, ইস আমি যদি সামাজিক কার্যক্রম অংশগ্রহণ করতাম। তো এই সময় অনেক রকম লক্ষ্য থাকে। আবার অনেক সময় থাকে দীর্ঘশ্বাস, অমুক ধনী ফ্রেন্ড ওর এইগুলো আছে, আমার তো এটা নাই, অমুকের বাইক আছে আমার নাই, অমুকে এটা আছে, এই ধরনের নানা রকম দীর্ঘশ্বাস এই সময় থাকে। বা অমুকের 5টা আমার নাই 1টা, এরকম ধরনের আলোচনাও এখানে থাকতে থাকে। এই বয়স বেদনায় থর থর। তবু এই যে লেখক মাত্র এখন কিছু না, 18 কি কথা নেগেটিভ কথা বললো না, 18 ভয়ঙ্কর থেকে শুরু হয়েছে, 18 বছর ভয়ঙ্কর, তারপর আরও কিছু তুফান, হাল টিকতে না রাখতে পারলে ভার, অনেক কিছু লেখক এই সময় বলেছে। এখন বলতেছে যত কিছু হোক, কিছু নেগেটিভ দিক হতে থাকবেই, কিন্তু তবু এই লেখক এই জন্য তবু কথা বলেছেন, তবু এত কিছুর পরও এই বয়সে শুনেছি জয়ধ্বনি। এটা কিন্তু জয়ধ্বনি না, কি বলবা, জয়ধ্। তোমরা তোমাদের যে উচ্চারণ বাংলা দ্বিতীয় পত্রের একেবারে প্রথম প্রশ্নটা, এটা হচ্ছে যে উচ্চারণটা হবে এরকম, জয়ধ্বনি। ধয়কা দ্বিতীয়বার না দিতে সমস্যা নেই, কিন্তু জয়ধ্ এই দটা হবে, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। আমরা জয়ধ্বনি না জয়ধ্বনি হবে। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এই বয়সটা কীভাবে বাঁচে, দুর্যোগ আর ঝড়, অর্থাৎ এই বয়সটার মধ্যে খালি একটা বেটা দুর্যোগ তুফান ঝামেলা আসতেই থাকবে। তার মানে বুঝাইল যে 18 বছর বয়সটা এরকম এই প্রতিকূল সংগ্রামের মধ্যে দিয়ে টিকে যায়। একবার তুই তো ছোট, এত বেশি বুঝিস কেন। আবার যখন বলবো যে আমি তো ছোট, তাহলে তো আমার এটা করা লাগবে না, না বড় হয়েছিস, বাজারে যাবি না, একবার তোমার মনে করে যে একটা তোমার হঠাৎ করে বড় বানায় ফেললো, এই তোমাকে ছোট বানায় ফেললো তাদের প্রয়োজন অনুসারে। তাহলে এই বয়স বাজে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এই বয়স অগ্রণী। ধরো সামনে বিপদ আসছে, একটা মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করে এক জায়গায় পড়ে আছে, সব মানুষ ছবি তোলায় ব্যস্ত, কিন্তু 18 বছরে ও কী করবে, ও ঝাঁপিয়ে যাবে, আগে মানুষটা উদ্ধার করি, পরে সব কিছু। 2টি মানুষের ঝামেলা তৈরি হয়েছে, অনেকে বলবে ভয় পেয়েছে, একজনকে আঘাত করতেছে অনেক 4-5 জন মানুষ মিলে সামনে, যে সেই সময় যদি কেউ যদি ওই বলে তাহলে কিন্তু তারা পালিয়ে যায়। ওইটা পর্যন্ত কেউ বলতে চায় না, বলে না। তো 18 বয়স কি অগ্রগামী, একটা বিপদ দেখেছে, ওর আগে দৌড়িয়ে যায়, ঝাঁপিয়ে যায়, হয়তো কৌতূহলবশত হোক, কিংবা ওই বীরত্ব কিংবা বীর সূচিত বা সাহসের কারণে হোক, ওরা এগিয়ে যায়, এই যাওয়াটাই জরুরি। তাহলে বিপদের মুখে এই বয়স অগ্রণী। তবু এই বয়স নতুন তো কিছু করে, এই জন্যই বলছে, এই যা কিছু নেগেটিভ কিছু শুনবেন, এই বয়সের অনেক খারাপ খারাপ দিক আছে, তাতে কি হয়েছে, এই বছর নতুন তো কিছু করে, ওরাই তো নতুন নতুন দিন এসে নতুন জিনিস আবিষ্কার করেছে, কি বলে নতুন জিনিসের সৃষ্টি করেছে, নতুন কন্টেন্ট তৈরি করেছে। তো এই বয়সটাই তো এইগুলো তৈরি করতে থাকে, এইগুলি করতে থাকে, দেশের পরিবর্তন আনতে থাকে, নতুন কিছু তো করে। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এই কথা আগে একবার বলছে, এখানে বলতেছে এখানে ভীরু বা কাপুরুষ নয়, সাহসী। পথ চলতে এই বয়স যায় না থেমে, এই বয়সটা থেমে যায় না, কেমন থেমে যায় না, ওই যে বলছিলাম তোর তো বাষ্প ইঞ্জিনের মতো, থামবে কেন, চলতেই থাকে। এই বয়সে তাই নেই কোনো সংশয়, সংশয় মানে দ্বিধা, অর্থাৎ ওরা যেটা বলবে সেটা করবে, দ্বিধা না, করব না, কি জানি আসলে করলে ভালো হয় কি করলে ভালো না, এরকম না। ওরা নিঃসংকোচ এবং সংশয়হীন। এদেশের বুকে 18 আসক নেমে, এই হচ্ছে লাস্টের লাইন, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা থেকে আসলে কি বলা হয়েছে সেটা একটু বুঝো। লেখক আসলে এটাতে কি বুঝাতে চাইলেন, এই দেশের বুকে 18 আসক নেমে, লাস্টের কথা বলছে। এই যে 18-র তো অনেক কিছু আমি ইতিবাচক দিক নেতিবাচক দিক সব তো বললাম, তো এই যে ইতিবাচকের যে 18টা বললাম, এটা আমাদের দেশে নেমে আসুক মানে অর্থাৎ 18 এখন যারা আছে, নাকি জনসংখ্যা আরও বৃদ্ধি করতে হবে, জনসংখ্যা বৃদ্ধির কথা বলা হয়নি, 18 যারা আছে তাদের মধ্যে এটা ধারণ করুক, ওরা শিখুক যে বিপদ অগ্রগামী হতে হয়, দুঃসাহস হতে হয়, বাসমান চলতে হয়, বিপদ এখানে আসবে, আমাকে টিকে থাকতেই হবে। পরীক্ষা খারাপ হয়েছে বা সুসাইড করে ফেললো না, এরকম করলে তো তাহলে তো এই 18-র কোনো মূল্য বা থাকলো না। এখানে সংগ্রাম করে টিকতে হবে। আজকে একটু সমস্যা হবে, একটু সময় নাও, দেখবে কই বিপদ। আমাদের অনেক সময় মনে হয় না যে ছোটোকালে পেন্সিল হারিয়ে গিয়ে সে কি দুশ্চিন্তা, বাসা গেলে কি বলবে, আজকে সেটা চিন্তা তুমি হাসতেছো। তো আজকে তুমি যেটার জন্য তোমাকে মনে হচ্ছে যে এটার জন্য মরে যাওয়া উচিত, একটু সময় দাও, এক সময় তুমি সেটার জন্য হাসবে যে কী জন্য কী চিন্তা করেছিলাম।
তো এটাই হচ্ছে বিষয় যে যে লেখক বলছে এই দেশের বুকে আঠারো আসুক নেমে। এবং এখন আমরা একটা পাঠ পরিচিতি একটু দেখি। শব্দার্থগুলো দেখবে যে একেবারে এই ব্যাখ্যা যাগুলো বলছি সেগুলো তোমার নিজের মতো করে পড়ো। এখানে এটা একটু কঠিন করে লেখা আছে, আমি এটা সহজকে আলোচনা করে দিছি, এটাই আর কি, এখানে আর কিছু না। আর পাঠ পরিচিতির মধ্যে তো আসলে শুধু লেখা ইয়াটা পড়তে হয়, যেমন এটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটা একটু দেখি। এটা নেওয়া হয়েছে 1948 খ্রিস্ট প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ। এটা বলতে পারো 47-এ মারা গেছে, 48-এ কীভাবে নেওয়া হয়, লেখকরা তো আসলে শেষ করে যেতে পারেন না, পরবর্তীতে তাদের যেগুলো থাকে সেগুলো বই আকারে প্রকাশ পায়। তো ছাড়পত্র এই বইটা প্রকাশ পায় 48-এ, তিনি মারা গেছে 47-এ, কিন্তু প্রকাশিত হয় 48-এ। এবং এই কাব্য থেকে সংকলিত রয়েছে এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতা আলোকে বয়স সন্ধিকালীন, অর্থাৎ 18 বছর থেকে 19 হয়, যে এই সময়টা বয়স সন্ধি, অর্থাৎ বয়সের, অর্থাৎ মানে মানুষ শিশু থাকে, এটাকে শৈশব বলে, এরপর কিশোর হয়, কৈশোর ভাষায় যৌবন। এই কৈশোর আর যৌবনে দুইটা বয়সের সন্ধি যে জায়গাটাতে ঘটে সেটাই হচ্ছে 18। তো এই যে বলছে বয়স সন্ধির বৈশিষ্ট্য তুলে ধরেছে, কৈশোর থেকে যৌবনে পদার্পণে এই সময়টা উত্তেজনা আর প্রবল আবেগ উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এই বয়স অদম্য দুঃসাহসের সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায় বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান উজ্জ্বল, আত্মত্যাগ, ওই যে বলেন রক্তদানের পুণ্য, সেটাই হচ্ছে সে আত্মত্যাগকে ইঙ্গিত করতেছে। আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে, রক্ত শপথ মানে যে আমার এই বিপদে যদি শক্ত যায় তাও শপথ আমি এটা বাস্তবায়ন করেই ছাড়বো, ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজ জীবনে নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের প্রতি অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। যেরকম সমাজে কোনো রকম আঘাত আসলেই এরা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং সেটাকে প্রতিরোধ করে সুন্দর করে গড়ে তোলে। কিন্তু এই বয়সে আসছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাকে মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি, ফলে তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বাগতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এইসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য 40 ধারায়। আচ্ছা, তো এটা তো পাঠ পরিচিতি তেমন বলার কিছু নেই, নিজে পড়লে বুঝতে পারবে, বুঝারও সহজও। লাস্টের কথাটা বলে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো আমরা জানি আমাদের ছন্দ মূলত প্রধানত 3 প্রকার হয়, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত। এটা হচ্ছে মাত্রাবৃত্তে রচিত, এটা সেই কথাটাই বলতেছে। আর মাত্রাবৃত্তগুলো দেখবে এরকম লাইনের লাস্ট লাইনগুলো এরকম করে মিল। আচ্ছা, ছন্দ যদি যারা না বুঝো তারা এখানে কমেন্ট করে রাখবে। ছন্দ নিয়ে আমি কমেন্ট, যদি যথেষ্ট কমেন্ট আসে, যথেষ্ট যদি পরিমাণ সাড়া পাই, তাহলে আমি ছন্দ নিয়ে একটি ক্লাস নিয়ে আসব এবং চমৎকার করে, এবং সেটা স্লাইড এবং ইন্টারেক্টিভভাবে। তো ধন্যবাদ সকলকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের দেখা হবে এইচএসসি প্লাস বাংলা অ্যাডমিশন কোচিং একটি নতুন ক্লাসে, অবশ্যই টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। ধন্যবাদ।